সুমন একটা সম্পন্ন পরিবারের মেয়ে ছিল। ও নিজের মা বাবার সাথে থাকতো। তার মা অনুরাধা খুব ভালো বউ ছিল, কিন্তু ওনার একটাই দুঃখ ছিল যে ওনার মেয়ে মোটা হওয়ার দরুন নিজের বয়সের থেকে বেশি বয়স্ক লাগতো। ওনার শুধু এই ব্যাপারেই চিন্তা ছিল যে সুমনের কি হবে। সুমন, তোর ওজন দিন প্রতিদিন বেড়েই চলেছে। যত বয়স তোমার নয় তার চেয়ে বেশি বয়সের মনে হয়। যদি এইভাবেই চলতে থাকে তাহলে তোমার বিয়ে দিতে অনেক কষ্ট হতে পারে। মা, আমি কি করব? সারাদিন একটাই তো রুটি খাই, তা সত্ত্বেও আমি মোটাই হয়ে যাচ্ছি। এখন যদি একটাও রুটি না খাই তাহলে জ্যান্ত কি করে থাকবো? জানি না কি করে আমি এত মোটা হয়ে যাচ্ছি। সোনা, তুই একটা কাজ কর, তুই জিম জয়েন কর। ব্যায়াম করলে তাহলে হয়তো তোর ওজন কম হয়ে যাবে। অনুরাধার বলার পর সুমন একটা জিম জয়েন করে নেয়, যেখানে একজন ট্রেনার ওকে অনেক রকমের ব্যায়াম করানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হলো না। কারণ ওই ট্রেনার ওকে যেই মেশিনেই উঠতে বলতো ওই মেশিনটাই ভেঙে যেত। আরে বাপরে, তোমার ওজন এত বেশি না যে তোমার ওজনের কারণে মেশিনই ভেঙে যাচ্ছে। এখন আমি লোকেদের কি জবাব দেব? যাই হোক, তুমি একটা কাজ করো, মেশিনে ওজন কম করার কোনো দরকার নেই, তুমি মাটিতেই কোনো এক্সারসাইজ শুরু করো। পিঙ্কি ওকে অনেক রকমের আসন শেখায়, যার মধ্যে থেকে একটা আসনে ও নিজের কোমরের পেছনে হাত নিয়ে যায় আর হাত ফেঁসে যায়। আরে, আমার হাত তো ফেঁসে গেছে। আমার হাত কি হবে এখন? আমার খুব ব্যথা হচ্ছে যে। আমার সাহায্য করো কেউ। পিঙ্কি যেই মাত্র ওর হাত সরাতে যায় ও পিঙ্কির ওপরেই শুয়ে পড়ে। আরে মা, আমায় ক্ষমা কর, আমি তোর ওজন কম করাতেই পারবো না। কখনো দেখেছিস নিজেকে আয়নায়? 100 কেজির বেশিই হবে তোর ওজন। সুমন চিন্তিত হয়ে নিজের বাড়ি ফিরে আসে আর অনুরাধাকে সমস্ত ঘটনা বলে। অনুরাধাও চিন্তিত হয়ে পড়ে। তারপর একদিন অনুরাধা বাজারে কিছু জিনিস কিনতে যায়, যেখানে ও নিজের পুরনো বাড়ির প্রতিবেশীকে খুঁজে পায়। আরে ছোট বোন, আপনি হঠাৎ করে এখানে? কেমন আছেন আপনি? আরে আপনারা জবে থেকে এখানে চলে গেছেন, এই অঞ্চলের ঔজ্জ্বল্যই চলে গেছে। বাড়িতে সবাই কেমন আছেন? সব ঠিক চলছে, ব্যাস এইটুকুই যে সুমনের বিয়েই হচ্ছে না। ওর বিয়ের জন্য কোনো যোগ্য পাত্র পেয়ে যাই তাহলে আমি ওর বিয়ে করিয়ে দেব। হ্যাঁ, আপনি তো খুব ভালো একটা কথা বলে ফেলেছেন। আমি আমার ছেলের জন্য একটি বৌমা খুঁজছি, আর আপনি আপনার মেয়ের বিয়ের কথাটা এর মধ্যে তুলে ফেললেন। আমি আপনার মেয়ের হাত আমার নিজের ছেলের জন্যই চাই আপনার কাছে। আমার ছেলের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই করাতে হবে, কারণ ওর জন্মকুষ্ঠী অনুসারে অন্য কোনো আর ভালো দিন নেই। আপনি আমার মেয়ের সাথে দেখা তো করুন। না না, আপনি শুধুমাত্র বিয়ের প্রস্তুতি নিন, আমি 1 সপ্তাহের মধ্যেই বরযাত্রী নিয়ে চলে আসব। শর্মা বাবু সুমনকে না দেখেই আশিসের বরযাত্রী নিয়ে চলে আসেন। যখন সুমন বউয়ের ভেষে আসে তখন সবাই অবাক হয়ে যায়। মোটা বউকে দেখে সবাই হাসা শুরু করে। বাবা, আপনি আমার জন্য এরকম একটা মোটা মেয়ে দেখেছেন? আমার সাথে আপনার কিসের শত্রুতা? আমি আমাদের কলেজে একসময় সেরা ছাত্র ছিলাম, কিন্তু আপনি তো আমার ভাগ্যই নষ্ট করে দিলেন। আমি এই মেয়েটির সাথে বিয়ে করতে পারবো না। বাবা, এখন আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই। তোমার জন্মকুষ্ঠিতে একটা দোষ আছে, সেই জন্য তোমাকে আজকেই বিয়ে করতে হবে। যদি তুমি এই মুহূর্তে বিয়ে না করো তাহলে তোমার বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাবে। নিজের বাবার কথা মাত্র আশিস সুমনকে বিয়ে করে নেয়, কিন্তু ও কখনো সুমনকে নিজের বউ হিসেবে স্বীকার করে না। একবার শর্মাজির বলার পর ও ওকে ঘোরাতে নিয়ে যায়, যেখানে ও সুইমিং পুলে নামে আর সুইমিং পুলের সমস্ত জল বাইরে চলে আসে। তুমি এতটাই মোটা না যে তুমি যে সুইমিং পুলে নামবে সেখানে অন্য কেউ আর চান করতেই পারবে না। সুমন যখন আশিসের সাথে হাঁটতো তখন সবাই ওকে দেখে হাসাহাসি করত। একদিন ও সোফায় বসেছিল, তখন সোফাই ভেঙে যায়। এটা দেখে ও খুব দুঃখ পায়, সেই কারণে এখন ও নিচেই বসতো। দেখো সুমন, অনেক হয়ে গেছে। তোমার ওজন এত বেশি যে আমার তোমার সাথে চলতে লজ্জা করে। আমার সাথে একসাথে যেও না। সুমন নিজের মনের অনিচ্ছা সত্ত্বেও থাকা শুরু করে আর আশিসের সাথে কোথাও ঘোরাফেরা করে না। একদিন আশিসের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে তার ব্যবসাপাতিও অনেক খারাপ হয়ে যায়। এমনকি তাদের বাড়িও বিক্রি করার কথা চলতে থাকে। সুমন, আশিস এখন বিছানায় চলে এসেছে, এখন তোকেই এই বাড়ি চালাতে হবে। মা,
আপনিই বলুন, আমি এই ঘর কি করে চালাবো আবার? আমাদের কখনো হার মানা উচিত নয়। তুমি মালপোয়া এত ভালো বানাও যে বিয়ের আগে সবাই তোমার হাতের মালপোয়া খেতে আসতো। তুমি তো মালপোয়া বানিয়ে বিক্রি করতে পারো, আমি তোমার সাহায্য করে দেব তাতে। সুমন এমনটাই করে। যতটুকু টাকা পয়সা বাড়িতে বেঁচেছিল তা দিয়ে সে জিনিসপত্র কিনে নেয় আর মালপোয়া বানিয়ে বিক্রি করে। তার মালপোয়া সত্যি খুব টেস্টি ছিল। একদিন ও দোকানে বসে মালপোয়া বিক্রি করছিল, তখনই একজন লোক আসে। আরে মা সুমন, তোমার হাতের তৈরি এই মালপোয়ার মধ্যে তো অদ্ভুত জাদু রয়েছে গো। তুমি খুব ভালো মালপোয়া বানাও, কিন্তু এর সামনে তো বাকি সব মিষ্টি একদম ফেল, একদম ফেল। আরে ভাই, তুমি মালপোয়ার কথা বলছো? মালপোয়ার সাথে সাথে ওর হাতের তৈরি যে সব সবজি না, ও এর মধ্যে নিজের প্রাণ ঢেলে দেয়, যে কারণে মালপোয়ার এই স্বাদ আরো অনেক বেড়ে যায়। তখনই ওখানে একজন শেঠজি যাচ্ছিলেন। উনি মালপোয়ার গন্ধ শুঁকতে শুঁকতে ওখানে চলে আসে আর সুমনকে বলেন, আরে আপনি এটা কি বানিয়েছেন? এর সুগন্ধ তো অনেক দূর পর্যন্ত পাওয়া যাচ্ছে ভাই। শেঠজি, এগুলো মালপোয়া, খাবেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যখন এটার গন্ধই এত সুন্দর, তখন খেতে এটা কিরকম হবে সেটা তো একবার দেখা দরকার। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। শেঠজি যখন ওই মালপোয়া খান তখন ওনার খুব ভালো লাগে আর উনি সুমনকে বলেন, আমার মেয়ের বিয়ে আছে সামনে, আমি এই ধরনের একটা আলাদা আইটেমের খোঁজে ছিলাম। তোমার হাতের তৈরি মালপোয়া এতটাই সুস্বাদু যে এটা আমি আমার মেয়ের বিয়েতে একটা স্পেশাল আইটেম হিসাবে রাখতে চাই। তুমি কি এটা আমার মেয়ের বিয়ে উপলক্ষে বানাতে ইচ্ছুক হবে সেদিন? সুমন খুব বেশি খুশি হয়ে গেল। শেঠজি ওকে অ্যাডভান্সও দেন, যা দিয়ে ও নিজের বাড়ি বন্ধক থেকে ছাড়িয়ে নেয়। আর সুমনের মালপোয়া আস্তে আস্তে প্রসিদ্ধ হতে শুরু করে। দূর দূর থেকে লোকেরা তার হাতের মালপোয়া খেতে আসে আর আস্তে আস্তে আশিসও নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে। আর সুমনের এই রকম চেষ্টা দেখে আশিসও খুব খুশি হয়। এখন ও সুমনকে মন থেকে ভালোবাসে আর ও সুমনের সাথে মিলে মালপোয়ার ব্যবসা করে। সুমন, আমাকে ক্ষমা করে দাও সুমন। তোমার এই পরিশ্রমের জন্যই আজকে আমি আমার ঘরে বসে আছি। আমি তোমাকে অনেক ভালো মন্দ বলেছি, তা সত্ত্বেও তুমি আমার এত সেবা করেছো আর এই পরিবারটাকে বাঁচিয়েছো। এখন আমার পালা। তোমার ওজন আমার কাছে কোনো মানে রাখে না। তুমি যেমন আছো সেটাই আমার পছন্দের। এখন আমি এই ব্যবসায় তোমাকে সাহায্য করব। সুমন এটা শুনে খুব খুশি হয়ে যায়। আশিস নিজের হাত খুলে দেয় আর সুমন তাকে আলিঙ্গন করে। এই গল্প এক শ্রমিকের। জগন শেঠলাল চন্দ্রের জমিতে কাজ করত। শেঠলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল আর ওখানে অনেক শ্রমিক কাজ করত। আর দিনের শেষে শেঠলাল চন্দ্র ওর শ্রমিকদের পারিশ্রমিক দিত। এমনিতে শেঠলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে রেখেছিলেন। আরে ও কমলা, কখন থেকে দেখছি বসে আছো? আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না, বুঝলে? আরে ভাই, আমার শরীর খারাপ। ও সব আমি জানি না, কাজে এসেছো তো কাজই করো। কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাতো। একদিন জগন যখন ওর হাসুয়া দিয়ে ধান কাটছিল, তখন অন্য মনস্ক হতে হাসুয়াতে ওর হাত কেটে যায়। সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে। এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয়। তারপর সব শ্রমিক কাজ করতে লাগে। কিছুক্ষণ পরে কালিয়া এলো। আরে জগন, কেন বসে আছো তুমি? ভাই, ওর হাতে চোট লেগেছে, কাঁচিতে কেটে গেছে। কাজ তো মন দিয়ে করবে না, আর পারিশ্রমিকও পুরোটাই চায়। আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও। একদিন তো শেঠকে ভিখারি বানিয়ে ছাড়বে এরা। এইসব কথা শুনে জগনের খুব রাগ হলো, আরও কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বলল। বেচারি চোট দেখে কাঁদতে থাকলো। আরে পাগলি, তুমি কেন কাঁদছো? এই চোট কয়েকদিনই ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওঠার কি হবে? কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে। ওর কি? ওর তো ওটাই স্বভাব। আমি কি বলছি, তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না? দিন মজুরি করবো না, তাহলে করবোটাই বাকি।
আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি। আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে? আমি আর কি করব বলো? বাপ ঠাকুরদাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না। মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল। গয়না শুধু শোভা বাড়ানোর জন্য নয়, অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য। না না, এটা আমি নিতে পারবো না। মালা অনেক জোর করার পর জগন নিতে বাধ্য হয়। তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায় আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয়, আর ওরা 2000 টাকা পায়। তারপর এক মুরগির দোকানে গেল। ভাই, একটা মুরগির দাম কত? এমনিতে একটা মুরগি 100 টাকা দাম। আপনি যদি 10টা নেন তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতে পারি। আরে বাহ! জগন দোকানদারকে 1000 টাকা দিল, আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে 10টা মুরগি আর একটা মোরগ ভরে দিল। তারপর মালা আর জগন বাড়ি এলো আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো। মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল। পরের দিন মালা মুরগির সব ডিমগুলো এক জায়গাতে করলো, আর জগন ওই ডিমগুলো বাজারে এক দোকানদারের কাছে নিয়ে গেল, আর ওকে 10টা ডিমে 30 টাকা পেত। এটা ওদের প্রতিদিনের কাজ ছিল। 1 মাস কেটে গেল, আর জগন ওর 1 মাসের লাভের টাকা গুনতে লাগলো। একদিনে 30 টাকা আর মাসে 900 টাকা হয়। আর তুমি মজুরি পেতে 500 টাকা। আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দিয়ে আসি। না না, যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসবো, আরো বেশি লাভ হবে আমাদের। জগন মালার কথা শুনে নিল, আর ও দোকান থেকে 5টা মুরগি কিনে নিয়ে এলো। এবার ওরা রোজ 15টা করে ডিম পেত। এই সব দেখে মালা খুব খুশি হলো। পরের মাস যখন জগন হিসাব করতে বসলো, তো একদিনে 45 টাকা আর মাসে 1350 টাকা। আরে বাপরে! জগন অঙ্ক বুঝে গেল। আর পরের 3 মাস ধরে জগন 10টা করে মুরগি কিনতে থাকে। সব মিলিয়ে জগনের কাছে 50টা মুরগি ছিল। এবার থেকেও রোজ 150 টাকা করে পেত, আর এটা দেখে ও খুব খুশি ছিল। আর এবার যখন ও হিসাব করলো, সারা মাসে 4500 টাকা লাভ হলো। দেখলে আমি বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এবার চলো, কতদিন আমার হাত খালি থাকবে। দুজন সোনার দোকানে গেল। 2000 টাকা আসল নিয়ে সুদ সহ 2250 টাকা হয়েছে। এই নিন। জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল। ওখানে জগন একটা নাকের নথ দেখতে পেল। ওই নথটির দাম কত? বেশি নয়, শুধু 450 টাকা। ওটাও দিয়ে দিন। মালা নতুন নথটি পরে নিল আর খুব খুশি ছিল। এরপরে জগন ওর ডিমের ব্যবসা চালু রাখলো, আর 1 বছর ওর লাভ 30,000 টাকা হয়ে গেল। এখনো নিজের পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল, আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে। জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল। 1 বছর আগে জগন একটা শ্রমিক ছিল, আর আজ ও একটা পোল্ট্রি ফার্মের মালিক। মালা যদি জেদ না করত তাহলে জগন আজ শ্রমিকই থাকতো। এই জন্য বাচ্চারা, সফলতার জন্য একটা সময় দরকার হয়, যেটা জগন পেল, আর 1 বছরেও সফল হয়ে গেল। একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকত। শম্ভুর কাছে 40টা মুরগি ছিল, যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত। শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। সেটা থেকে ও আয় করত। শম্ভুর পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত। একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল। তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে
মায়ের শরীর ভীষণ খারাপ। আরে আমাদের যাওয়া উচিত, কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশোনা করবে? বাবা, মুরগিগুলোর দেখাশোনা আমি করব। তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো। কিন্তু বাবা, তুমি একা থাকবে কি করে? বাবা, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি আমার নিজের খেয়াল রাখতে পারি আর এই মুরগিগুলোরও। রাজু সামলে নেবে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। বউয়ের কথা মতো শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শম্ভুর রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল, আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল। কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো। আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি, এবার গিয়ে এগুলোকে বিক্রি করি। রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর ওর প্রথম খরিদ্দার প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা হলো। কি হলো রাজু, আজকে তুমি? শম্ভু দাদা কোথায়? বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে, আমার দিদিমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। উনি রাজুর থেকে 4টে ডিম নিল আর ওকে 4টে সিকি দিল, যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো, একটা ডিমে একটা সিকি, মানে 40টা ডিমে 40 সিকি। তারপরে আর কি, রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল। ও যেতে যেতে ভাবতে লাগলো, আমি এই চারানাগুলো নিয়ে মেলাতে যাব, ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো, তারপর আমি বাদর খেলা দেখবো, তারপর ফুচকা খাবো, তারপর গোলাপ জাম, তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো, তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো, যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে। এবারও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরো 5টা সিকি আয় করলো। এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না, ওর কল্পনার কোনো সীমা ছিল না। চলো, 9টা ডিম বিক্রি হলো, এখনো 31টা ডিম আরো পড়ে আছে, আর মাত্র 2-3 ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব। রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর তখনই ওর পা একটা পাথরে হোঁচট খেলো আর ও পড়ে গেল। সব ডিম ভেঙে গেল, আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল। সেই জন্যই তো বলে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখো না।